নমস্কার স্টুডেন্টস, আবার আজকে আমরা চলে এলাম অভিব্যক্তির দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টটা যদি সবাই দেখেছো তো লাইক করবে, কমেন্টস করবে। আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে। তো চার্লস ডারউইন ছিলেন একজন ইংল্যান্ডের বিজ্ঞানী। কে ছিলেন? একজন ইংল্যান্ডের বিজ্ঞানী, যিনি আটলান্টিক মহাসাগর যখন পাড়ি দিয়েছিলেন তো বিভিন্ন দ্বীপপুঞ্জে ঘোরার জন্য তিনি একটা জাহাজ ব্যবহার করেছিলেন, যার নাম হচ্ছে HMS বিগল। কি নাম জাহাজটার? HMS বিগল। পরীক্ষা এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তো HMS বিগলে করে যখন যিনি যাচ্ছিলেন তখন তিনি জীবনে অনেক কিছু উপলব্ধি করতে পারেন। জীবনে অনেক কিছু উপলব্ধি করেন অভিব্যক্তি নিয়ে। অভিব্যক্তির বিভিন্ন তথ্য তিনি আবিষ্কার করেন। সেই তথ্যগুলোকে তিনি কি করেছিলেন? একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন। তো তিনি যখন জাহাজে ঘুরেছিলেন তখন সে সালটা ছিল 1831 থেকে 1835 খ্রিস্টাব্দ। এই সময়ের মধ্যে যিনি তথ্যগুলো নিয়েছিলেন সেই তথ্যগুলোকে তিনি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেন এবং সেই বইটির নাম দেন কি? অন দ্য অরিজিন অফ স্পিসিজ by means of natural selection। কি বললাম? on the origin of species by means of natural selection। এবং বইটি তিনি প্রকাশিত করেছিলেন 1859 1859 খ্রিস্টাব্দে। এই বইটির মধ্যে প্রথমে চলে আসছে অত্যাধিক হারে বংশ বিস্তার। তো অত্যাধিক হারে বংশ বিস্তার বলতে বোঝায় মানে একটা প্রজাতি বা একটা জাতি যদি থাকে তাদের কি হয়, বংশ বিস্তারের ফলে তাদের প্রজনন ক্ষমতার জন্য অনেক অনেক বাচ্চা হয়, তাই তো? তাহলে যেমন ধরো আমাদের এক্সাম্পলে বই লেখা আছে একটা সি সলোমন মাছ মোটামুটি যে ডিম পাড়ে সে ডিমগুলোর দিক থেকে ফুটে যদি বাচ্চা হতো তাহলে কয়েক কোটি বাচ্চা থাকতো আর কি। কিন্তু সেটা হয় না। কেন হয় না? বিভিন্ন রকম সংগ্রামের জন্য সেই সব জীবগুলো কি হয়, নষ্ট হয়। সেকেন্ড কনসেপ্টে আছে যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতমের উদ্বর্তন বলতে বোঝায় এই পৃথিবীতে যে সকল জীব যোগ্য, মানে যে সকল জীব পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজেকে বাঁচাতে পারবে সেই সকল জীব কেবলমাত্র টিকে থাকবে। আর যে সকল জীব নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখতে পারবে না তারা কি হবে? কালক্রমে অবলুপ্ত হয়ে যাবে। কাদের মতো? পরাজিত সৈনিকদের মতো। যেমন ধরো এক্সাম্পল একটা বলছি, যেমন ধরো একটা এখানকার একটা কুকুরকে নিয়ে গিয়ে আমরা যদি দার্জিলিং এ নিয়ে গিয়ে রাখি তাহলে কি হবে? সেটা বাঁচবে কি? বাঁচবে না। দুই একদিন হয়তো বাঁচবে, সেই পরিবেশে কিন্তু সে সুটেবল নয়। সেই পরিবেশে গিয়ে দুই একদিন পর হয়তো মারা যাবে। আবার যদি দার্জিলিং এ কোনো কুকুরকে আমরা এখানে নিয়ে এসে রাখি সেটাও কি হবে? দুদিন পরে সেও মারা যাবে। তার মানে সে যোগ্য নয়, এই পরিবেশে সে ফিটেস্ট নয়। তাহলে কি হবে? তারা আস্তে আস্তে মারা পড়বে, মারা যাবে, টিকে থাকতে পারবে না। বোঝা গেল তাহলে যোগ্যতম উদ্বর্তন মতবাদটা? ঠিক আছে। প্রকরণ, ভেদ বা প্রকরণ বলতে বোঝাচ্ছে, বলছে এই পৃথিবীতে কোনো জীব, দুটো জীব অবিকল কখনো একই রকম হতে পারে না। তাদের মধ্যে কিছু না কিছু অমিল থাকবে। ইভেন যদি তারা টুইন বেবিস হয়, মানে যদি যমজ সন্তান হয়ে থাকে, তাদের মধ্যেও কিছু না কিছু কি থাকবে? কিছু না কিছু পরিবর্তন থাকবে, কিছু না কিছু বৈশিষ্ট্যের লক্ষণ পরিবর্তন থাকবে। ঠিক আছে। তো সেটাকে বলা হচ্ছে ভেদ বা প্রকরণ। ক্লিয়ার? নেক্সট হলো অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম মতবাদটাকে ডারউইন বলেছিলেন যে পৃথিবীতে যে কোনো জীবকে তার অস্তিত্বকে বজায় রাখার জন্য তিন ধরনের লড়াই লড়তে হয়। লড়াই মানে ফাইট করা নয়, লড়তে হয়। কি সাথে? এক হচ্ছে অন্তঃপ্রজাতির সাথে, অন্তঃপ্রজাতির সংগ্রাম। দুই নম্বর হচ্ছে আন্তঃপ্রজাতির মধ্যে সংগ্রাম, আর হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। একটু বেসিক যদি খোলাখুলি বলা হয়, অন্তঃপ্রজাতির সংগ্রামটা প্রথমে আসি। মানে কি? নিজেদের মধ্যে লড়াই, তাই না? নিজেদের মধ্যে যে লড়াইটা করবে সেটা অন্তঃপ্রজাতির সংগ্রাম। যেমন ধরো সামান্য উদাহরণ বলছি, ধরো একটা সামান্য খাবার নিয়ে এসে বাইরে গিয়ে আমরা রাখলাম একটু, তারা পাড়ার কিছু কুকুর আছে, আসবে তো খেতে। সবাই কুকুর কি ভাগ করে খাবে যে তুই একটু নে তুই একটু নে? কুকুর খাবে না তো। কি করবে? যে শক্তিশালী, যার ক্ষমতা বেশি, যার আওয়াজ বেশি, সে কি হবে? সে খাবারটা খাবে। বাকি কজন কি হবে? চলে যেতে হবে, তারা অভুক্ত থেকে যাবে, খাবার পাবে না। তাহলে তাদের কি হবে? আস্তে আস্তে তারা না খেয়ে কি হবে? তাদের পরিবেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, মারা পড়বে, তারা খেতে পাবে না। ঠিক আছে, এটা গেল অন্তঃপ্রজাতির মধ্যে সংগ্রাম। এরপর চলে আসছে আমরা আন্তঃপ্রজাতির মধ্যে সংগ্রাম। ওরা বন্য পরিবেশ, বনের মধ্যে বাঘও থাকে, হরিণও থাকে, আরো তৃণভোজী প্রাণী থাকে। তো বাঘ জানে যে আমার খাবার হচ্ছে হরিণ বা কোনো তৃণভোজী, আর হরিণরাও জানে যে আমাকে বাঘ খাবে। কিন্তু এদের কি করতে হবে? নিজেদেরকে সেভ করে নিজেকে চলতে হবে। তাহলে এদের মধ্যেও লড়াই, যেটা একে কি করতে হবে? বাঁচতে হবে আর একেও খেতে হবে, হ্যাঁ না? তাহলে এই যে লড়াইটা, এটা কি বলা হচ্ছে?
আন্তঃপ্রজাতির মধ্যে সংগ্রাম। ক্লিয়ার? নেক্সট চলে আসছি পরিবেশের সঙ্গে সংগ্রাম। পরিবেশের সঙ্গে সংগ্রাম বলতে বোঝায় যে ধরো বন্যা হচ্ছে, খরা হচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য মানুষকে স্ট্রাগল করতে হয়। আমরা আজকে একটা আধুনিক বাড়ি করেছি, সিমেন্টের দিয়ে বাড়ি করেছি, সেই বাড়ির মধ্যে এসে আমরা বসবাস করছি। কিছু কিছু মানুষ খড়ের চালে বসবাস করে, কিছু কিছু মানুষ ফাঁকা মাটিতে মানে রাস্তায় থাকে। তা তাদেরকে বেঁচে থাকার জন্য এই যে জিনিসগুলো লড়াই করতে হয়, বেঁচে থাকার জন্য অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাকে কি করতে হয়, প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয়। ক্লিয়ার কনসেপ্ট? প্রস্তুতির জন্য জীবন সংগ্রাম হলো। এবার চলে আসছে প্রাকৃতিক নির্বাচনবাদ। প্রাকৃতিক নির্বাচনবাদ মানে আমি তো আগেই বললাম, যে সকল জীব অনুকূল ভেদ সমন্বিত জীব যারা যারা পরিবেশের সঙ্গে সুটেবল হয়ে যাবে, তারা কি হবে, তারা প্রতিযোগিতায় অধিক পরিমাণে সুযোগ সুবিধা পাবে। যাদের ধর তৈরি হয়ে গেছে তাহলে কি হবে, তারা প্রতিযোগিতায় অধিক পরিমাণে সুযোগ সুবিধা পাবে এবং তারা কি হবে, পরিবেশের টিকে থাকবে। যেমন ধরো অ্যাজ এক্সাম্পল, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার প্রথম বোঝাবার সময় বলেছিলাম যে একটা সময় জিরাফরা ছিল খর্ব গ্রীবাযুক্ত এবং পা গুলো কেমন ছিল, ছোট ছোট ছিল। কি ছিল তারা, তৃণভোজী প্রাণী। তা তৃণভোজী প্রাণীরা কি করে, ঘাস খায়। তাহলে ঘাস খেতে 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 একটা সময় এসছে যখন ঘাসের পরিমাণটা কমে গেছে। কেন, জীব বাড়ছে, জীব যেমন বাড়ছে তেমন জ্যামিতিক হারে তো আমাদের আর জমিটা বাড়ছে না, বাসস্থানটা বাড়ছে না। তাহলে কি হচ্ছে, যখন সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে খাবারের অভাব হচ্ছে। তাহলে খাবারের যখন অভাব হবে তখন তারা কি করলো, আস্তে আস্তে গাছের ডাল খেতে শুরু করলো। তৃণভোজী গাছে খেতে তো হবে বেঁচে থাকার জন্য, তাহলে গাছের ডাল খেতে শুরু করলো। এবার গাছের ডাল খেতে খেতে একটা সময় তো আসবে, সেটাও তো ফুরিয়ে যাবে। আমরা যদি ওরা এক বস্তা চাল এনে রেখে দিই, চলবে সারা বছর? চলবে না, শেষ তো হবে একদিন না একদিন। তাহলে কি হবে, তখন তারা করলো কি, তাদের আভ্যন্তরীণ চাহিদাতে মানে পেটের চাহিদাতে তারা কি করলো, উঁচু গাছের ডালকে আস্তে আস্তে এরকম করে উঁচু করে কেটে শুরু করলো। তাহলে এই যে অভ্যাসটা, দিন দিনের অভ্যাস, প্রতিদিনের অভ্যাস, এই অভ্যাস থেকে তাদের কি হলো, একটা আভ্যন্তরীণ পরিবর্তন হলো, একটা দৈহিক পরিবর্তন হলো। একদিনে পরিবর্তন নয়, একজন করে যে তার যুগ পর যুগ অনেক যুগ পেরিয়ে হয়তো তাদের একটা এমন সময় এসছে আস্তে 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 তাদের লম্বা গ্রীবাড়া হয়ে গেছে, পা গুলো বড় বড় হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে এইটা হলো আমাদের প্রাকৃতিক নির্বাচনবাদ, ভীষণ ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? আর একটুখানি বুঝিয়ে দেবো দুটো জিনিস, সমবৃত্তি অঙ্গ, সমবৃত্তি অঙ্গ। আর চলে আসবো আমরা সমসংস্থ অঙ্গ। কি বললাম, একটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ আর সমসংস্থ অঙ্গ। কি জিনিসটা বুঝতে হবে। আর যেটা মনে রাখার জন্য আমি বলি যে বৃত্তি কথাটা মনে রাখবে। আমরা যখন ছোট ছিলাম খাতার মধ্যে লেখা থাকতো বাবার বৃত্তি। বৃত্তি কি, প্রফেশন। প্রফেশন হচ্ছে বৃত্তি, বৃত্তি মানে কাজ। তো কি বলবো, যে সকল অঙ্গগুলার কাজগুলা এক, তা একই কাজ করে কিন্তু গঠনটা আলাদা, তাদেরকে বলা হচ্ছে সমবৃত্তি অঙ্গ। কি বললাম, বোঝা গেল? কাজ এক কিন্তু গঠন আলাদা। অ্যাজ এক্সাম্পল ধরো ঘোড়ার আগের যে পা গুলো, সামনের পায়ের যে হাড়গুলো দিয়ে তৈরি, মানুষের হাতের হাড় একই জিনিস দিয়ে তৈরি। কি থাকে, রেডিয়াস এবং আলনা থাকে, কিন্তু কাজটা কি দুজনকে আলাদা। ঘোড়ার পা গুলো কি করে, দৌড়াবার জন্য কাজে ব্যবহৃত হয়, আর মানুষের কাজ দিয়ে মানুষ নিজেদের কাজ করে, তাই না? তাহলে এটা গেল সমবৃত্তি অঙ্গ। বোঝা গেল? কি বললাম তাহলে, ঘোড়ার অগ্রপদ আর মানুষের হাত। ঠিক আছে, নেক্সট চলে আসছে সমসংস্থ অঙ্গ। সমবৃত্তি হলো সমসংস্থ অঙ্গ। ঠিক উল্টাটা, সমসংস্থ অঙ্গ কি হবে তাহলে, যে সকল অঙ্গগুলির গঠনগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা, তাকে বলা হচ্ছে সমসংস্থ অঙ্গ। যেমন ধরো বাদুড়ের ডানা আর ফড়িং এর ডানা দুটো একই কাজ করে। তাহলে বাদুড়ের ডানা যে হাড় দিয়ে তৈরি হবে, নিশ্চয়ই ফড়িং এর হাড়, ফড়িং এর ডানাগুলো সেই হাড় দিয়ে তৈরি হবে না, হবে কি? তাদের গঠনটা কি হয়েছে, আলাদা, কাজ কিন্তু এক। তাহলে এই সকলকে বলা হয় সমসংস্থ অঙ্গ। ঠিক আছে? আজকে যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে একটু টিপে দেবে। তাহলে কি হবে, তোমাদের কাছে নোটিফিকেশনটি জলদি চলে যাবে এবং তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে। আর একটু লাইক করলে আমিও কাজ করার অনুপ্রেরণা পাবো। থ্যাংক ইউ।